সেটা একটা মালিনীর ঘর। তখন রাজপুত্র বুড়ি মালিনীকে বলল, আমরা ভোর দিন ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে পড়েছি বুড়িমা। আপনার এখানে কয়েকদিন বিশ্রাম করতে চাই, তার জন্য আপনাকে আমরা ভাড়াও দেব। ভাড়ার কথা শুনে বুড়ি মালিনী খুব খুশি হলেন এবং তাদেরকে থাকতে দিলেন। সকালবেলায় মন্ত্রীপুত্র রাজকুমারকে বলল, রাজকুমার, তুমি রাজকন্যার সঙ্গে এখানেই থাকো, আর আমি কোটালপুত্র আর সওদাগর পুত্রকে খুঁজতে যাই। না না বন্ধু, আমিও যাব তোমার সঙ্গে। না বন্ধু, তুমি এখানে থাকো, রাজকন্যাকে একা ছাড়াটা ঠিক হবে না। তারপরে মন্ত্রীপুত্র তাদের বন্ধু সওদাগর পুত্র আর কোটাল পুত্রকে খুঁজতে বেরিয়ে গেল। রাজকুমার আর রাজকন্যা মালিনীর বাড়িতেই থেকে গেল। সেই দেশের রাজা একদিন শিকার করতে বেরিয়েছিলেন। পুকুরের জলে স্নান করছিলেন রাজকন্যা। সুন্দরী রাজকন্যাকে দেখে রাজার চোখ ঝলসে গেল। তারপর থেকে রাজার কোনো কাজেই আর মন লাগে না। একদিন তিনি মালিনীকে বললেন, এই রাজকন্যাটিকে আমার দরকার, ওকে না পেলে আমি আমার জীবন রাখতে পারবো না। এই সামান্য কথা, এর জন্য আপনি প্রাণ হারাবেন মহারাজ। আমি তার ব্যবস্থা করছি এক্ষুনি। কিন্তু কি করা যায়, কি করা যায়? হ্যাঁ রাজামশাই, একটা বুদ্ধি এসেছে। তারপর দিন রাজা নানা রকমের পিঠে তৈরি করে মালিনীর বাড়িতে পাঠিয়ে দিল। সেই পিঠেতে বিষ মেশানো ছিল। রাজকন্যা যখন স্নান করতে গিয়েছে তখন মালিনী রাজপুত্রকে বলল, ও ছেলে, আমি রাজার বাড়িতে কাজ করি। রাজামশাই শুনলেন যে তোমরা আমার বাড়িতে আছো, তাই রাজামশাই তোমাদের জন্য পিঠে পাঠিয়েছে। দেখো তো একটা খেয়ে রাজামশাইয়ের বাড়ির পিঠে কেমন খেতে। না বুড়িমা, রাজকন্যা আসুক, তারপরে আমরা একসঙ্গে খাবো। একসঙ্গে তো আমরা খাবোই খাবো, তার আগে তুমি একটা খেয়ে দেখোই না বাপু, কেমন লেগেছে পিঠেটা। তখন রাজকুমার আর বুড়ির কথা ফেলতে পারল না, একটা পিঠে খেয়ে নিল। রাজপুত্র সেই পিঠে খেয়েই প্রাণ হারালো। রাজকন্যা স্নান করে এসে দেখলো রাজকুমার মারা গেছে। রাজকন্যা তখন খুব কান্নাকাটি করতে লাগলো। রাজকুমার, তুমি কোথায় গেলে? তুমি কোথায় গেলে? আমাকে ফেলে চলে গেলে। রাজকন্যার কথা অনুসারে স্বামীর সব মালিনীর বাড়ির সামনে পুঁতে দেওয়া হলো। রাজকন্যা শুধু মৃত স্বামীর হাতের আংটি নিজের কাছে রেখে দিল। রাজকন্যার মনে সুখ ছিল না, সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। তখন মালিনী বলল, এ রাজ্যের রাজা অবিবাহিত, তুই তাকে বিয়ে কর। রাজপ্রাসাদের কোনো জিনিসের অভাব নেই, তুই সেখানে স্বর্গসুখ ভোগ করবি, পাটরানী হয়ে থাকবি। কয়েকদিন পরে রাজা মালিনীর বাড়িতে একটি পালকি পাঠিয়ে জোর করে রাজকন্যাকে নিয়ে গেলেন। রাজকন্যা মহারাজকে বললেন, মহারাজ, আমার একটি মানত আছে। 6 মাস পর্যন্ত আমি কোনো পুরুষের মুখ দেখতে পারবো না। রাজা তার কথায় রাজি হলেন। এদিকে মন্ত্রীপুত্র দুই বন্ধুকে খুঁজতে খুঁজতে আরও একটি রাজ্যে এসে পৌঁছলেন। সেখানে এসে সেই রাজ্যের রাজার সঙ্গে দেখা করলেন। আমার প্রণাম স্বীকার করুন মহারাজ, আমি শম্ভুনগরের মন্ত্রীর ছেলে। আমি আমার দুই বন্ধুকে খুঁজতে বেরিয়েছি। আপনি কি আমাকে কোনো রকম কোনো সাহায্য করতে পারেন? তখন মহারাজ সিপাহীদের খোঁজ খবর করার আদেশ দিলেন। পরের দিন সিপাহীরা এসে মহারাজকে জানালেন, মহারাজ, কিছুদিন আগে আমাদের রাজ্যে দুটো ছেলে এসেছে। তারা বলছিল যে তাদের দুই বন্ধুর কাছ থেকে তারা হারিয়ে গিয়েছে। সিপাহী, ওই দুটো ছেলের কাছে আমাকে এক্ষুনি নিয়ে চলো। তখন সিপাহী মন্ত্রীপুত্রকে নিয়ে ওই দুটো ছেলের কাছে এলো। তাদেরকে দেখে মন্ত্রীপুত্র চিনতে পারল। তিন বন্ধু এতদিন পর পরস্পরকে দেখে আনন্দে মেতে উঠল। তিনজনে খুশি মনে রাজপুত্রের কাছে চলল। 2 দিন ঘোড়া ছুটানোর পরে তারা মালিনীর বাড়ির কাছে এসে হাজির হলো। তুমি যাবার পরে তোমার বন্ধু আমাকে কিছু না বলেই রাজকন্যাকে নিয়ে এখান থেকে চলে গেল। তা আমাকে কিছু বলে যায়নি, কোথায় গেছে ওরা? মন্ত্রীপুত্রের মনে সন্দেহ হলো। সে আর কিছু জিজ্ঞাসা করলো না। মালিনীর বাড়িতে দুই বন্ধুকে নিয়ে কিছুদিন থাকার জন্য সিদ্ধান্ত নিল। মন্ত্রীপুত্র গোপনে খবরাখবর নিয়ে সব কথা জানতে পারল। মালিনী প্রতিদিন নতুন রানীর জন্য ফুলের মালা তৈরি করে নিয়ে যায়। মন্ত্রীপুত্র বুদ্ধি করে একদিন
ফুলের মালার ভেতরে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল। নতুন রানী চিঠি পড়ে লিখে দিল, আসছে পূর্ণিমায় মাঝরাতে আমি বাগানের পাশে থাকবো, সেখানে তুমি এসো, আর তখনই ওখান থেকে আমরা চলে যাব। মালিনী বুড়ি ঝুড়ি নিয়ে আসতেই ঝুড়ি তল্লাশি করে মন্ত্রীপুত্র একটা চিঠি পেল এবং রাজকন্যা সমস্ত কথা জানতে পারল। পূর্ণিমা এলো, মন্ত্রীপুত্র ঘোড়ায় চড়ে যথাসময়ে বাগানে এসে হাজির হলো। একটা চোরও সেই সময় রাজপ্রাসাদ এসেছিল চুরি করার জন্যে। সে মন্ত্রীপুত্রকে দেখে সেখানেই লুকিয়ে রইল। মন্ত্রীপুত্র ঘোড়ার উপরে বসে অপেক্ষা করছে। তখন চোরটা একটা লাঠি নিয়ে মন্ত্রীপুত্রের মাথায় মারল, আর মন্ত্রীপুত্র ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাজকন্যা এসে দেখলো ঘোড়াটা দাঁড়িয়ে আছে, কিন্তু মন্ত্রীপুত্র নেই। সে অপেক্ষা না করেই ঘোড়ার উপর বসে তাড়াতাড়ি ঘোড়া চালিয়ে দিল। অন্ধকারে সে পথ হারিয়ে ফেলল। এরপরে একজন মাতালের সঙ্গে তার দেখা হলো। মাতালটা ঘোড়াটাকে আটকে পথ রুখে দাঁড়ালো। রাজকন্যা শুলির বাড়ি থেকে মদ এনে দিতেই সেই মাতালটি খুশি হয়ে ঘোড়া ছেড়ে দিল। রাজকন্যা ঘোড়া ছুটিয়ে চলতে চলতে গভীর বনের ভিতরে চলে এলো। সেখানে এসে একজন সাধু বাবাকে দেখতে পেল। সাধু বাবা, আমার প্রণাম গ্রহণ করুন। তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক মা। বাবা, আমি একা মেয়ে মানুষ এই গভীর বনের ভিতরে হারিয়ে গিয়েছি। বাবা, আমি একা কি করব, আপনি আমাকে বলে দিন। তুমি তাদেরকে অবশ্যই খুঁজে পাবে। আপাতত এই তরোয়ালটা তুমি তোমার কাছে রাখো। এই তরোয়ালটা যে সে তরোয়াল নয়, এই তরোয়াল দিয়ে তুমি অসাধ্য সাধন করতে পারবে। যখনই তোমার কিছু দরকার পড়বে তখন এই তরোয়ালটি তুমি উঁচু করে ধরবে আর মা কালীর নাম 3 বার জপ করবে, তাহলেই তোমার কাছে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ, এই তরোয়ালের দ্বারা তুমি কারো জীবন ফেরাতে পারবে না। তারপরে সাধু বাবা তরোয়াল দিয়ে সেখান থেকে চলে গেলেন। রাজকন্যা তখন পুরুষের বেশ ধারণ করলো, আর তার নাম হলো বীর। বীর ঘোড়ায় চড়ে ছুটতে লাগলো। এমনিভাবে ছুটতে ছুটতে অনেক দূরে চলে এলো। ধীরে ধীরে যখন রাত্রি নেমে এলো, সে একজন কুমোরের বারান্দায় গিয়ে বিশ্রাম নিলেন। রাত্রি শেষ হয়ে আসছে। কুমোর আর তার বউ উঠে এসে দেখলো কে একজন যেন বারান্দায় বসে আছে। কুমোর জিজ্ঞেস করলো, তুমি কি কালপুরুষ না অন্য কেউ? আমি ভূতপ্রেত কিছুই নই, আমি একজন পথিক। রাত্রি হওয়ার কারণে এখানে আমি বিশ্রাম করছি। তোমার কি ভয় ডর কিছুই নেই নাকি? এখানকার একটা বাঘ মেতে উঠেছে, কত লোকজনকে সে মেরে ফেলেছে তার কোনো হিসাব নেই। রাজা তাই হুকুম দিয়েছেন যে ওই বাঘকে যে মারতে পারবে রাজকন্যার সঙ্গে তার বিয়ে দেবে। না, আমি মরতে ভয় করি না। সকাল হতেই বীর জঙ্গলে গেল বাঘ মারার জন্যে। বীরকে দেখেই তার দিকে ধেয়ে এলো। তারপরে সে তার তরোয়াল দিয়ে বাঘের মুখটা কেটে দুখণ্ড করে দিল। শর্ত অনুসারে বীর রাজকন্যাকে বিয়ে করলেন। বাসর রাতে সে রাজকুমারীকে বলল, আমি মানব করেছি 6 মাস পর্যন্ত আমি কোনো স্ত্রীর মুখ দেখব না। আচ্ছা ঠিক আছে রাজকুমার, তোমার যা ইচ্ছা। দেখতে দেখতে 6 মাস শেষ হয়ে গেল। বীরের মানতও শেষ হলো। সে একটি মন্দির তৈরি করলো। মন্দিরের ফটকে নিজের আগেকার একটি ছবি টাঙিয়ে দিল, আর প্রহরীকে ডেকে বলল, এই ছবি দেখে যে দৌড়ে পালিয়ে যাবে তাদেরকে আমার সামনে হাজির করবে, আর যে কেঁদে কেঁদে চলে যাবে তাকে আদর করে আমার কাছে নিয়ে আসবে। কিছুদিন পরে মন্দিরের পাশে মেলা বসলো। মাতালো এলো সেই মেলাতে। এ পথে যাবার সময় সে ছবিটি দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। প্রহরী তাকে ধরে নিয়ে এলো বীরের কাছে। তখন বীর মন্ত্র বলে আর সেই তরোয়ালের দ্বারায় তাকে ছাগল করে দিল। এরপরে মন্ত্রীপুত্র এসে মন্দিরের কাছে পৌঁছলো। রাজার বাগানে তার মাথা ঘুরে গিয়েছিল, তার জ্ঞান ছিল না। জ্ঞান আসার পরে সে সন্ন্যাসীর বেশ ধরে রাজকন্যাকে খুঁজে বেড়াচ্ছে। মন্দিরের সামনে এসে সে তার ছবি দেখে কেঁদে কেঁদে চলে যাচ্ছিল। প্রহরী তাকে আদর যত্ন করে বীরের কাছে নিয়ে এলো। রাজকন্যা, তুমি এখানে আর এই ছদ্মবেশে আছো? হ্যাঁ, সেই দিন আমি তোমার চিঠি পেয়ে তোমার জন্যে ওই ফুল বাগানে অপেক্ষা করছিলাম। তোমাকে দেখতে পেলাম না। সিপাই যাতে আমাকে ধরে না ফেলে তার জন্যে ঘোড়ায় চড়ে আমি ওখান থেকে পালিয়ে যাই।
আমি সেই দিন পথ হারিয়েছিলাম। পথ হারিয়ে ওই বুড়ির বাড়িতে আমি আর যেতে পারিনি। ঘুরতে ঘুরতে এই রাজ্যে এসে পড়েছি। আমিও সেই দিন ওই ফুল বাগানের মধ্যে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মাথায় কে যেন একটা বাড়ি মারলো, আর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরলো, তখন বুড়ির বাড়িতে ফিরে এলাম। এসে বন্ধুদের সমস্ত কথা বললাম। আমাদের ধারণা হলো যে তুমি সেই দিন ওই রাজবাড়ি থেকে বেরোতে পারোনি। পরে তোমার খোঁজ খবর নিয়ে জানতে পারি তুমি রাজবাড়িতে নেই। তাই আমরা 3 বন্ধু 3 দিকে তোমাকে খুঁজতে বেরিয়েছি। তুমি